হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকে থার্ড সেমেস্টারের অন্তর্গত স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। ভিডিওর শুরুতেই প্রথমে আগে তোমাদের এই থার্ড সেম এবং ফোর্থ সেম কীভাবে পড়বে তার একটা রোড ম্যাপ দিয়ে দিই, যাতে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারো, প্লাস তার সাথে সাথে কনসেপ্ট যেন একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। প্রথমে যেটা করবে, আমি তো প্রথমে থার্ড সেম দিয়ে শুরু করলাম। থার্ড সেমের প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ এইভাবে দেওয়া হবে। এই এমসিকিউগুলো করে নিলেই তোমাকে এক্সামে আর চিন্তা করতে হবে না। তো তোমাদের প্রথম কাজ কি হবে? ডিরেক্ট এই এমসিকিউ দেখবে না। যারা এই চ্যাপ্টার পড়নি, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী এই চ্যাপ্টারটা এখনও পড়নি, তারা এই এমসিকিউর সলিউশন এক্ষুনি দেখবে না। প্রথমে কি করবে শুনে নাও। প্লেলিস্টে চলে যাবে, সেখানে লেখা আছে ওয়ান শট ভিডিও ক্লাস 12। ক্লাস 12-এর যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার এই চ্যানেলে অ্যাভেলেবেল আছে। চ্যাপ্টারগুলো দুই রকমভাবে আছে, যেটা এক্ষুনি বললাম যে ওয়ান শট ভিডিও ক্লাস 12। সেখানে কি করা আছে একটু বলি। সেখানে একটা ভিডিওতেই একটা চ্যাপ্টারকে কভার করা হয়েছে। সেই চ্যাপ্টারের সমস্ত রকম নিউমেরিক্যালস, সমস্ত রকম কোর কনসেপ্ট, এভরিথিং, মানে এক কথা এক্সামের জন্য যা প্রয়োজন, কনসেপ্ট প্লাস নিউমেরিক্যালস প্লাস শর্ট কোয়েশ্চেন, এভরিথিং যা কিছু প্রয়োজন সমস্ত কিছু একটা ভিডিওতেই অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথম কাজ হচ্ছে আগে ওয়ান শট ভিডিও থেকে এই চ্যাপ্টারটা দেখে নিই, তারপরে এই ভিডিওটা দেখব। তুমি একটা জিনিস লক্ষ্য করবে, তুমি যদি ওয়ান শট ভিডিও দেখে নাও না, দেখবে প্রায় সমস্ত কিছু এমসিকিউ তুমি নিজেই করতে পারছো। ওয়ান শট ভিডিও দেখলে দুটো জিনিস হয়ে যাবে, একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, 2 নম্বর সব নিউমেরিক্যালস, শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ, এভরিথিং তুমি সব করতে পারবে। তো আগে সেই ভিডিও দেখব, তারপরে এখানে আসবো। সেকেন্ড, তাহলে কোথায় পাবে সেই ভিডিও? প্লেলিস্টে দেখে নিতে পারো, বা এই চ্যাপ্টারের ডিসক্রিপশানেও দেওয়া আছে। সেকেন্ড বিষয়, অনশট ভিডিও দেখার পরেও যদি কোনো কিছু কিন্তু থেকে যায়, আমি আগেই বলছি কোনো কিছু কিন্তু 99% থাকবে না, যদি 0.1% থেকে যায়, তাহলে তোমাদের আমি একটু রিকোয়েস্ট করব, এই চ্যাপ্টারে মানে এই চ্যানেলের প্লেলিস্টেই চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ভিডিও দেওয়া আছে। মানে একটু নিচে স্ক্রল করবে, প্লেলিস্ট থেকে একটু নিচের দিকে যাবে, সেখানে দেখবে চ্যাপ্টার ওয়াইজ একটা প্লেলিস্ট আছে, সেখানে চলে যাবে। সেখান থেকে কি করবে? সেখান থেকে তুমি চ্যাপ্টারগুলো কভার করবে। তাহলে কি হবে? যেটুকুই কোনো কিন্তু যদি থাকবে না, আমি বলে দিলাম। তোমার যদি আরও মনে হয় যে আমার ফিজিক্সের প্রতি তৃষ্ণা আছে, আমি এই চ্যাপ্টারটাকে আরও জানতে চাই, এর পেছনের গল্প আরও বুঝতে চাই, অনেক ডিটেলসে জানতে চাই, তাহলে তোমার জন্য এই ডিটেলস ভিডিওগুলো, যেগুলো চ্যাপ্টার ওয়াইজ করা আছে, তো সেগুলো দেখলে আর কোনো কিছু জানার বাকি থাকবে না। এটা তোমরা একটা ভিডিও দেখলেই পরিষ্কার হয়ে যাবে। তো আমি দুটো স্টেপ বলে দিলাম, আরও একবার রিপিট করি। প্রথম কাজ ওয়ান শট ভিডিও দেখার। ওয়ান শট ভিডিও দেখার পরে তোমার যদি মনে হয় না আমি ফিজিক্স আরও জানতে চাই, ফিজিক্সকে খুব ভালো লাগছে, ফিজিক্স নিয়ে কিছু করতে চাই, তাহলে কি করব? মানে এক কথায় আরও বেশি জ্ঞান অর্জন করতে চাই, তাহলে কি করব? তাহলে ডিটেলস ভিডিও দেখব। কার পর? ওয়ান শট ভিডিও দেখার পর। আগে না দেখলেও চলবে, আগে ওয়ান শটটা দেখো, তারপরে। আচ্ছা, মেবি ওয়ান শট ভিডিও যে প্লেলিস্ট আছে সেখানে একটা দুটো তিনটে চ্যাপ্টার, হয়তো এক দুটো চ্যাপ্টার নাও থাকতে পারে, এক দুটো মেবি নেই, যদিও চিন্তার কারণে আপলোড করে দেওয়া হবে। যদি না থাকে সেগুলো ডিটেলস ভিডিও থেকে একটু কিন্তু দেখে নিও। যদি এক দুটো চ্যাপ্টার না থাকে তাহলে বললাম, যদি কোনো চ্যাপ্টার মিস যায় কোনো কারণে, আপলোড না করা থাকে, অলমোস্ট সব পেয়ে যাবা। যদি আর একটা মিস যায়, ডিটেলস ভিডিও থেকে দেখে নিও। হয়েছে? তাহলে তোমাদের মেন রোড ম্যাপ দিয়ে দিলাম। আগে ওয়ান শট করব, তারপরে ডিটেলস দেখব, তারপরে এই চ্যাপ্টার ওয়াইজ আমি যে থার্ড সেমের এমসিকিউগুলো দেবো সেগুলো দেখব। তাহলে দেখবার তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তোমার ফিজিক্স নিয়ে কোনো চিন্তা ভাবনা রাখতে হবে না যে হয়ে গেছে তোমার ফিজিক্স, আমি এটুকু বলতে পারি। তো মোটামুটি কীভাবে পড়বো গল্প শেষ। আচ্ছা, আরও দুটো ভিডিওর কথা বলবো প্লেলিস্টের।
প্রথম হচ্ছে ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা ইন ওয়ান ভিডিও, মানে একটা ভিডিওতে ক্লাস 12-এর যতগুলো চ্যাপ্টার আছে চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলা লেখা আছে। পসিবল হলে সেই ভিডিও থেকে সমস্ত ফর্মুলাগুলো নোট ডাউন করে নিও, তাহলে বারবার অঙ্ক করার জন্য ফর্মুলার জন্য বই খুঁজতে হবে না। পরিষ্কার হয়ে গেল? কোথায় আছে? লিখে আছে প্লেলিস্টে ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা, বা সেও দেখে নিতে পারো, ডিসক্রিপশনেও দেওয়া আছে। তো এই ভিডিও ডিসক্রিপশনেও সমস্ত পেয়ে যাবে। এই চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও পেয়ে যাবে, এই চ্যাপ্টারের ডিটেলস ভিডিও দুটোই আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আর একটা আছে, তুমি যদি আগেকার কোয়েশ্চেন দেখতে চাও যে আগে কোয়েশ্চেন কেমন হতো, এবার যেহেতু তোমার তো থার্ড সেমের জন্য এমসিকিউ, তুমি মনে করো আমি এমসিকিউগুলো শুধু দেখে নেবো বা সামথিং, আগে যে 2014, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এই যে এই এক্সামগুলো, মিডিলে কোভিড ছিল ওগুলো বাদ দিলাম, যে বিগত বছরে যে এক্সামগুলো হয়েছে তার যদি কিছু কোয়েশ্চেন দেখতে চাও, তারও সমাধান এই চ্যানেলে আছে। লিঙ্ক ডিসক্রিপশনেও আছে, প্লেলিস্টেও আছে, যেখান থেকে ইচ্ছা দেখে নিতে পারো যদি জানতে চাও যে আগে কেমন কোয়েশ্চেন হতো। তো আমি A to Z সব বলে দিলাম। তোমার তাহলে আলটিমেটলি কাজ কি? ওয়ান শট ভিডিও দেখি, তারপরে যদি নিজের আরও বেশি জানার আগ্রহ থাকে ডিটেলস ভিডিও দেখি, তারপরে এই চ্যাপ্টারগুলো দেখি, গল্প শেষ। বুঝতে পারলাম? আর ফোর্থ সেমের জন্য আমি তোমাকে বলে দিচ্ছি ওয়ান শট ভিডিও এনাফ, ঠিক আছে? ওটা ফোর্থ সেমের পরের গল্প, আগে থার্ড সেমে আসি তারপরে ফোর্থ সেমে বলবো, ঠিক আছে? আচ্ছা চলো এবার আমরা শুরু করছি এই চ্যাপ্টার। সুতরাং আমি ধরে নিলাম তুমি এই চ্যাপ্টারের ওয়ান শট ভিডিও দেখে এসছো, ঠিক আছে, বা ডিটেলস ভিডিও দেখে এসছো। ক্লিয়ার? নেক্সট প্রথম কোয়েশ্চেন, একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে, অপশান যাই দেওয়া থাকুক, অপশানে পরে আসবো, আগে আমরা সঠিক উত্তরটা জানি। মনে রাখবো একটি কণার আধান যে হতে পারে মিনিমাম, সেটা কত হতে পারে? 1.6 × 10⁻⁹ কুলম, যেটা ইলেকট্রন বা প্রোটনের আধানের মানের সমান। প্রোটন প্লাস হয়, ইলেকট্রন মাইনাস হয়, কিন্তু আমরা শুধু মানটা ধরছি। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে মনে রাখবা 4.8 × 10⁻⁻10 ESU। তো দুটোর মধ্যে একটা আনসার, যদি ESU দিয়ে থাকে তাহলে নিচেরটা, কুলম দিয়ে থাকলে ওপরেরটা, সবগুলো কুলম্বে আছে তাহলে ওপরেরটা হবে। কোনটা মিলছে? অপশান বি ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে চলে এলাম, দেখে নাও। এক স্ট্যাট কুলম এর সমতুল্য আধান হলো, অপশান দেওয়া আছে, কোনটা হবে বলো? 3 × 10⁹ কুলম, 10 EMU আধান, 1 ESU আধান, 10 ESU আধান, বলো কোনটা হবে? অনেকে যেটা ভুল করি অপশান এ বলি, কিন্তু অপশান এ নয়। কেন বলো তো? কারণ আমরা জানি 1 কুলম ইকুয়ালস 3 × 10⁹ স্ট্যাট কুলম। তাহলে এক স্ট্যাট কুলম মানে কত হবে? এটা নিচে চলে আসবে, 1/3 × 10⁹ কুলম হয়ে যাবে তখন। আর এখানে কত আছে? এক স্ট্যাট কুলম সমান কত আছে? 1/, আছে না শুধু আছে? শুধু, তাহলে এটা হবে না। অনেকে এটা ভুল করে দিই। আর আমরা এক্ষুনি কি জানি? স্ট্যাট কুলম মানে যা, ESU মানেও তা, সেম জিনিস, একই কথা। তাহলে এক স্ট্যাট কুলম মানে এক ESU আধান, তাহলে অপশান সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও, পরের কোয়েশ্চেনটা কী বলছে বোঝার চেষ্টা করি। বলছে এক কুলম আধানে ইলেকট্রন সংখ্যা কত? অপশান এগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো মনে রাখবো ইলেকট্রন সংখ্যার ফর্মুলা n = q/e, এটা মুখস্থ করে নাও। ইলেকট্রন সংখ্যা n = q/e আমরা জানি, আগে বললাম তুমি দেখে এসছো, আমি ধরে নিলাম। কিউ মানে আধান, আধান কত? 1 কুলম। যেহেতু কুলম তাহলে ইলেকট্রনের মান কোনটা বসবে? আধানের মান 1.6 × 10⁻19 কুলম। এটা তুমি যদি করো যেটা পাবা 6.25, এই মানটা মুখস্থ রেখে দিও, 18, এটা হবে উত্তর। 6.25 × 10⁻18, অপশান কোনটা আছে দেখো? অপশান বি ইজ কারেক্ট। আচ্ছা এটা গেল 3 নম্বরের কোয়েশ্চেন, তাই তো? মনে করো তোমাকে 1 কুলম না বলে 2 কুলম বলো, তাহলে উত্তর কী হতো? চলো আমি কয়েকটা অঙ্ক করিয়ে দিচ্ছি, চলো 2 কুলমটা ট্রাই করতো। 2 কুলমে কত ইলেকট্রন থাকবে বলো? তাহলে n = কী হবে? q/e, q মানে 2 কুলম, আর e মানে কত? 1.6 × 10⁻19। তো 1/, এটাই তো হচ্ছে 1 কুলম, এটা হলে 2 কুলমে কত হবে? 2 দিয়ে গুণ, তাহলে 25 2 একটা 50 আর 12, তাহলে 12.5 × 10⁻18 হবে। আর তুমি এটাকে 19 করতে চাও, তাহলে 10 মিনিটটাকে পাশে নিয়ে আসো। সে অপশান দেখে নিও কোনটা আছে, ঠিক আছে? এগুলো MCQ চেক করবে, যদি 18 থাকে তাহলে এটা আনসার, 19 থাকে তাহলে এটা আনসার, চেক করে নিও, ঠিক আছে? আচ্ছা 2 কুলম না বলে যদি তোমাকে 1 মাইক্রো কুলম বলতো, চলো তোমাকে বলেছে 1 মাইক্রো কুলমে কত আধান থাকবে, এটা কোয়েশ্চেন। 1 মাইক্রো কুলম, তাহলে কত করবো? 1 মাইক্রো কুলম মানে কত? 1 × 10⁻6 কুলম, হ্যাঁ কি না? মাইক্রো 1 10⁻6, তার মানে এখানে কি 18 থেকে 6 বাদ, তাহলে উত্তর 12 হয়ে যেত। যদি বলতে 1 ন্যানো কুলম আধানে কত ইলেকট্রন থাকবে,
তাহলে ন্যানো মানে 10⁻⁹, তাহলে তখন -9 করে দিতাম। তখন 19 থেকে 18 থেকে কত বাদ ছিল, এখানে 18 ছিল, 18 থেকে 9 বাদ মানে 9। বুঝতে পারলে কি পারলে না? তো এইভাবেও চাইতে পারে, আমি বলে দিলাম। ন্যানো মানে 10⁻⁹, মাইক্রো মানে 10⁻⁶, আর 2 কুলম্ব বলে ওইভাবে। পরিষ্কার? তো যে কোনো আধান বলুক, আধান বাই ইলেকট্রনের মান। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি, দেখো কি বলছে পরের কোয়েশ্চেনটা। কোনটি একটি কণার আধান হতে পারে না? অপশান দেওয়া আছে, দেখে নাও। হয়েছে? মনে রাখবো, যদি কখনো এরকম কোয়েশ্চেন চাই যে কোনটি কণার আধান হতে পারে না, আমাদের উদ্দেশ্য কী বের করা? এন বের করা। চলো 4টারই বের করবো, A B C D। চলো করা যাক। যদি এন এর মান পূর্ণ সংখ্যা হয় তাহলে আধান দেওয়া যাবে, যদি দশমিক হয় দেওয়া যাবে না। তো প্রথমটা n সমান Q/E, কিউ এর ভ্যালু কত? 1.6 10⁻⁷ বাই ই এর ভ্যালু কত? 1.6 10⁻⁹। তাহলে দেখো এটা কেটে গেল, 19 থেকে 7 বাদ, তাহলে কত? 12, তাই তো নাকি? এটাই তো হচ্ছে। তাহলে পূর্ণ সংখ্যা, তাহলে দেওয়া যাবে। 2এরটা চলো, n সমান Q/E, 2এর বিটা কত আছে? 1.6 10⁻⁻20, আর নিচে কত? 1.6 10⁻⁻19। এটা কেটে গেল, 19 থেকে 20, 20 থেকে 19 বাদ -1, মানে কত? 1/10 মানে কত? 0.1। পূর্ণ মানে দশমিক, তাহলে দেওয়া যাবে না, তাহলে অপশান বিটা ঠিক হবে। তবু পরেরগুলো একটু চেক করে নিই। চলো, n সমান Q/E, কিউ কত আছে? C 3.2 10⁻⁷ আছে, আর ই কত? 1.6 10⁻⁹। তাহলে এটাকে কাটলে কত? 2 দিয়ে, আর 2 ইন্টু কত? 19 থেকে 7 বার 10⁻12। শেষেরটা চেক করে নিই, n সমান Q/E, কিউ কত আছে? 4.8 10⁻10। এবার ভালো করে দেখো, নিচে আবার 1.6 বসিয়ে দিও না, কারণ এটা কিসে আছে? ESU আছে, CGS, তাহলে নিচে ওটাই বসাবো। ইলেকট্রনের মান কত? 4.8 10⁻10 ESU, তাহলে 1 হবে। এটাই তো ইলেকট্রনের আধানের মান, হ্যাঁ কি না? এটা কিউ আর এটা ই, এটা ইলেকট্রনের আধান। যেহেতু ESU বলেছিল, CGS বসালাম। পরিষ্কার? তাহলে অপশান বি ইজ রাইট। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। পরের কোয়েশ্চেনটা দেখো কি বলছে। একটি নিস্তড়িত ধাতব পাত থেকে 10⁹ সংখ্যক 10⁹ সংখ্যক ইলেকট্রন অপসারণ করলে পাতে যে পরিমাণ আধান হবে তা হলো, অপশান দেওয়া আছে। তো প্লাস না মাইনাস হবে পরে বুঝছি, আগে ফর্মুলা বের করি। n সমান কি? Q/E, তাহলে কিউ সমান কে এনই, প্লাস মাইনাস পরে বুঝছি। এন এর মান কত? ইলেকট্রন সংখ্যা কত? 10⁹। ই মানে কত? ইলেকট্রনের আধান। কিসে আছে? কুলম্বে, তাহলে এটা বসা 1.6 10⁻19। হয়েছে? এটা 9 ছিল না 19 ছিল? আই থিঙ্ক দিস ওয়াজ 19, আমার লিখতে ভুল হয়েছে। 10⁻9 হবে, 19 হবে, ঠিক আছে? 10⁻19 হবে, 9 নয় 10⁻19 হয়েছে। তাহলে কি -0, তাহলে উত্তর হবে 1.6। এবার ভালো করে উত্তরের দিকে তাকায়, চলো, প্লাসও আছে মাইনাসও আছে, তাহলে কোনটা হবে? এবার ঝামেলার কিচ্ছুই নেই। বলো, ছিল নিস্তড়িত, হ্যাঁ কি না? এত সংখ্যক ইলেকট্রন অপসারণ করা হয়েছে, তো ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, সিম্পল জিনিস। আর ইলেকট্রন যদি আসে তাহলে সেটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, হ্যাঁ কি না? নিস্তড়িত ছিল, ইলেকট্রন চলে গেল, ইলেকট্রন নিজে নেগেটিভ, চলে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে উত্তর প্লাসটা ঠিক হবে, অপশানে। যদি বলতো যে এত সংখ্যক ইলেকট্রন এলো, তাহলে মাইনাসটা হতো। বুঝতে পারলাম? তাহলে প্রথম কাজ হচ্ছে আগে মান বের করে নাও, প্লাস মাইনাস পরে ভাববো। মান বের করার পর যদি প্লাস মাইনাস থাকে তখন ভাববো। হয়েছে? নেক্সট 6এর অঙ্কটা, 6এর MCQ কি বলছে দেখো। 6এর MCQ বলছে, একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে এটি ধনাত্মক আধানে আহিত হয়। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আরে এই জায়গাটা, একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে ধনাত্মক আধানে আহিত হয়, কারণ এবার শোনো, আমরা জানি যখনই দুটো বস্তুকে ঘর্ষণ করা হবে, আমি একটু ভাষা দিয়ে লিখছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ছিল কাঁচদণ্ড আর তার সাথে ছিল রেশম, ঘষা হলো, ঠিক আছে? ঘষার পরে কি ঘটেছে? কাঁচদণ্ড প্লাস হয়ে গেছে। কাঁচদণ্ড কেমন হয়ে গেছে? প্লাস আধানে আহিত হয়ে গেছে। চলো এখানে প্লাস লিখে দিলাম। তাহলে রেশম কি হয়ে যাবে? অবশ্যই মাইনাস হবে, স্বাভাবিক। একটা প্লাস আর একটা মাইনাস। এবার একটা জিনিস বলো, মনে রাখবা, কাঁচদণ্ড ক্লাস কেন প্লাস হয়েছে? কারণ কাঁচদণ্ড থেকে ইলেকট্রন রেশমে গিয়েছে, তবেই তো প্লাস হয়েছে।
তার মানে ঘটনা কি ঘটলো, কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, তার জন্য কাঁচদণ্ড প্লাস হয়, আর রেশমে ইলেকট্রন যায় তার জন্য রেশম মাইনাস হয়। এবার কোয়েশ্চেনটা আমরা পড়ব। এখানে প্রোটনের সাথে কোনো সম্পর্ক নেই, যা আছে ইলেকট্রনের সাথে। তাহলে কি প্রথম অপশন হচ্ছে কাঁচ দণ্ডে প্রোটন, প্রোটন বাদ দাও, কাঁচ প্রোটন যুক্ত হয়, কাঁচ দণ্ড থেকে প্রোটন, প্রোটন তো গল্পই নেই। কাঁচ দণ্ডে ইলেকট্রন যুক্ত হয়, কাঁচ দণ্ডে যুক্ত হচ্ছে, যুক্ত হলে তো নেগেটিভ হয়ে যেত, পজিটিভ মানে কি কাঁচ দণ্ড থেকে বেরোচ্ছে, কাঁচ দণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, অপশান ডি ঠিক। বুঝতে পারলাম কি পারলাম না? যখনই দুটি বস্তুকে ঘষা হবে তখন এই ঘটনা ঘটবে, একটা প্লাস হবে একটা মাইনাস, প্লাস মানে ইলেকট্রন বেরিয়ে গেছে, মাইনাস মানে ইলেকট্রন এসেছে। এবার শোনো, এখানে দুটো এমসিকিউ লুকিয়ে আছে 6-এর মধ্যে। প্রথম এমসিকিউ যেটা দেওয়া আছে, আর একটা এমসিকিউ, কাঁচ দণ্ডকে রেশম দিয়ে ঘষা হলে কাঁচ দণ্ডটি কোন আধানে আহিত হয়? উত্তর কি হবে? ধনাত্মক, পজিটিভ। এটা মুখস্থ রাখবা, এমসিকিউ চাই। বুঝতে পারলাম? তাহলে পরের কোয়েশ্চেনটা তোমরা বলার চেষ্টা করো। তাহলে দুটো এমসিকিউ হয়ে গেল একটা এমসিকিউতে। নেক্সট, একটি এবনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে এটি ঋণাত্মক, ঋণাত্মক এবনাইট দণ্ড পশম। দেখো, এবনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে এটি ঋণাত্মক আধান আহিত হয়। তো কারণটা কী হবে বলো? এটা এবনাইট করে দাও, এবনাইট দণ্ড, এটাকে পশম করে দাও রেশমের জায়গায়। তাহলে কি ঘটবে বলো? বলেছে যে দণ্ডটি ঋণাত্মক আধান, এটা ঋণাত্মক হয়েছে মানে কি ইলেকট্রন এসেছে। তাহলে এবার উল্টো হবে, এবার পশম থেকে ইলেকট্রন এসেছে কোথায়? কাঁচ দণ্ডে, সরি এবনাইট দণ্ডে, তবেই তো নেগেটিভ। দেখো বুঝতে পারলে কি পারলে না? পশম এবার প্লাস হয়ে যাবে আর কাঁচ এবার মাইনাস, কারণ ইলেকট্রন, সরি এবনাইট, কারণ ইলেকট্রন এবনাইট দণ্ডে এসেছে। তাহলে উত্তর কী হবে? এবনাইট দণ্ডে ইলেকট্রন যুক্ত হয়, একদম সঠিক। পরেরগুলো পড়ে নাও। যদিও এবনাইট দণ্ড থেকে প্রোটনে তো গল্পই নেই, এবনাইট দণ্ড থেকে প্রোটন তো গল্পই নেই, প্রোটন তো নিউক্লিয়াসে থাকে, ওর কোনো গল্প নেই। এবনাইট দণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে যায় না, বেরোয় না, আসে, আসে মানে মাইনাস, যাওয়া মানে প্লাস। তাহলে বুঝতে পারলাম? এখানেও আর একটা কোয়েশ্চেন এমসিকিউ, একটি এবনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে এবনাইট দণ্ডটি কোন আধানে আহিত হয়? উত্তর কী হবে? ঋণাত্মক। বুঝতে পারলে কি পারলে না? নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, স্থির অবস্থায় একটি বিন্দু আধানের মান কিউ, বিন্দু আধানটি যখন ভি বেগে গতিশীল তখন তার আধান হবে কিউ, কিউ/2, 2q, q/√1/v²-c²। মনে রাখবা, আধানের মান বেগের উপর নির্ভরই করে না, তাহলে অপশান এ হবে। বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেনে চলে এলাম। দেখো কি বলছে, 9, একটি ধনাত্মক আধানযুক্ত পিকে, ধনাত্মক আধান পিকে বেষ্টন করে আছে ভূসংলগ্ন, এই যে ভূসংলগ্ন মানে আর্থিং করা আছে, ভূসংলগ্ন একটি ফাঁপা পরিবাহী গোলক। ভেতরের পৃষ্ঠকে এ বলছি আর বাইরের পৃষ্ঠকে বি। ভেতর ও বাইরের পৃষ্ঠ দুটির আধানের প্রকৃতি হবে, অপশন বলা আছে এ ও বি উভয়ে আধানবিহীন, এর আধান ঋণাত্মক ও বি এর আধান ধনাত্মক, এর আধান ঋণাত্মক ও বি এর আধান শূন্য, এর আধান শূন্য ও বি এর আধান ঋণাত্মক, এরকম বলা আছে। তো কি হবে চলো বোঝা যাক। একটা গোলক আছে, গোলকটা ভূসংলগ্ন মানে পৃথিবীর সাথে যুক্ত আছে, আর গোলকের ভেতরে একটা পি আধান আছে প্লাস। তো আমরা আবেশ ঘটনা জানি, আবেশের ফলে কি হয়, এখানে দুটো পৃষ্ঠ, একটা ভেতর বাইরে, তো যেটাকে নিকট প্রান্ত সেখানে কি এর অপোজিট আধান আহিত হবে, মানে নিকটে কি হবে মাইনাস, ঠিক আছে, আর অপোজিটে কি হয়ে যাবে প্লাস। হ্যাঁ কি না? এটাই হওয়া উচিত ছিল। বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। আবেশ তো এটাই বলে, আবেশ মানে কি নিকট প্রান্তে অপোজিট আধান আবিষ্ট হবে আর দূরের প্রান্তে সেম আধান। তো প্লাস যেহেতু এখানে মাইনাস আর বাইরে কি হবে প্লাস, কিন্তু বাইরেরটা আর্থিং করা আছে ভূসংলগ্ন, মানে কি কোনো পৃষ্ঠে যদি আর্থিং করা থাকে তার আধান শূন্য হয়ে যায়, ফলে বাইরের প্লাসটা কি হয়ে যাবে শূন্য। এটা মনে রাখবা, আর্থিং করা ভূসংলগ্ন করা মানেই তার আধান শূন্য। তাহলে শুধু তার মানে কি বি এর আধান শূন্য আর এর আধান ঋণাত্মক, খুঁজো কোনটা আছে, এর আধান ঋণাত্মক বি এর আধান শূন্য, অপশন সি সঠিক। আশা করছি ঘটনা বুঝতে পেরেছি। নেক্সট পরের কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি ঘনক আকৃতির পরিবাহীকে আহিত করলে ঘনকটির কোন অংশে আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বাধিক হবে? আগে শুনে নিই, আধানের তলমাত্রিক ঘনত্ব মানে আমরা জানি আধান বাই ক্ষেত্রফল। তো এক কথায় আধান সব থেকে বেশি কোথায় থাকবে? একটা ঘনক না এঁকে শুধু আমি এরকম একটু এঁকে দিচ্ছি, বোঝার চেষ্টা করবা।
তো মনে রাখবা, চলো ঘনকে আঁকি, যে প্রান্তটা যত তীক্ষ্ণ সেখানে তত বেশি আধান, মানে আধানের তলমাত্রায় ঘনত্ব বেশি। তো একটা ঘনকের তীক্ষ্ণ প্রান্ত কোনগুলো? কর্নারগুলো, এগুলো সব থেকে তীক্ষ্ণ। তো যে প্রান্ত যত তীক্ষ্ণ কোনো পরিবাহীর, সেই প্রান্তে তত বেশি আধান থাকবে। তাহলে এক কথায় ঘনকের তীক্ষ্ণ প্রান্ত হচ্ছে শীর্ষগুলো, তাহলে শীর্ষে বেশি আধান থাকবে, তাহলে শীর্ষের তলমাত্রিক ঘনত্ব সর্বাধিক হবে। তাহলে উত্তর শীর্ষ কোথায় আছে দেখো, যে অংশে বাইরে থেকে আধান যোগ করা হয়, মানে যেখানে আধান দেওয়া হলো না, কারণ আধান সব জায়গায় ছড়িয়ে পড়বে। 6টি তলের প্রতিটিতে না, প্রতিটিতে নয়, 8টি শীর্ষবিন্দুর, এটা 8টির শীর্ষবিন্দুর প্রতিটিতে, 12টি প্রান্তরেখার প্রতিটিতে, এই যে এগুলো প্রান্তরেখা, এগুলো 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 কর্নারে সব থেকে বেশি আধান জমা হয়। মনে রাখবা, তীক্ষ্ণ প্রান্তে সব থেকে বেশি আধান জমা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখেন, কর্নারে সব থেকে বেশি আধান জমা হবে। আহিত পরিবাহিতা আধান বেশিক্ষণ ধরে রাখতে হলে তার আকৃতি হওয়া দরকার গোলাকৃতি, সূচিমুখ বিশিষ্ট আকৃতি, শঙ্কু আকৃতি, ঘনক আকৃতি। মনে রাখবা, যে প্রান্ত যত তীক্ষ্ণ হবে সেখানে তত বেশি কি বললাম? আধান। আর যত বেশি আধান তত বেশি আধান কি হবে? সেখান থেকে আধানের ক্ষরণ ঘটবে, মানে আধান বেরিয়ে যাবে। আরেকবার রিপিট করি, যত বেশি তীক্ষ্ণ সেখানে আধানের পরিমাণ বেশি, ফলে সেখান থেকে আধান বেরিয়ে যাওয়ারও প্রবণতা সব থেকে কি বেশি। তো আমি চাইছি যেন বেশিক্ষণ আধান থাকে। তো বেশিক্ষণ আধান থাকা মানে কি? আমি তীক্ষ্ণ প্রান্ত নেব না, হ্যাঁ কি না? কারণ তীক্ষ্ণ প্রান্ত মানে বেশি আধান, আধান ক্ষরণ, আধান হারিয়ে যাওয়া, ডিসচার্জ হওয়ার চান্সেস বেশি। তো গোলক এমন একটা আকৃতি, দেখো কোনো তীক্ষ্ণ প্রান্ত নেই, সব জায়গায় সেম। তাহলে যেহেতু সব জায়গায় সেম, আধানের পরিমাণ সব জায়গায় সেম হবে, প্লাস মাইনাস যা দিবে দাও, ফলে সব থেকে বেশি আধান ধরে রাখতে পারবে বেশি সময় ধরে। বুঝতে পারলাম? এগুলো সূচিমুখ মানে তীক্ষ্ণ প্রান্ত, শঙ্কু আমরা জানি তীক্ষ্ণ হয়, ঠিক আছে, ঘনক তীক্ষ্ণ প্রান্ত আছে, কিন্তু গোলকে কোনো তীক্ষ্ণ প্রান্ত নেই। নেক্সট, পরের কোয়েশ্চেনটা কী বলছে দেখো, আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রীয় সংকেত অপশন দেওয়া আছে। তো আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা মানে কি? আধান বাই ক্ষেত্রফল। তো আধান মানে কি? আইটি, আর ক্ষেত্রফল মানে কি? এল স্কোয়ার। তাহলে কত হবে? L⁻²² আইটি। দেখে নাও, L⁻²² আইটি বা টিআই, অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, আধানের তলমাত্রিক ঘনত্বের একক। তো একক মানে কি? আধানের একক কুলম SI, আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাহলে কী হবে? কুলম ইন্টু মিটার ইনভার্স 2। তাহলে কুলম মিটার ইনভার্স 2, অপশান সি। ঠিক আছে, এটা অ্যাম্পিয়ার ছিল, এটা কুলম, আর ওগুলো একক ছিল। এগুলোকে আবার সেমি ভাবিও না, কুলম ইন্টু মিটার। নেক্সট 14 অঙ্কটা খুব ইন্টারেস্টিং, দেখি বোঝার চেষ্টা করো। তো এটা বুঝে গেলে আর আধান নিয়ে তোমার কোনো মানে কী নিয়ে, আধানের তলমাত্রিক ঘনত্বর ব্যাপার নিয়ে কোনো ঝামেলা থাকবে না। বলেছে একটা গোলক আছে, কিউ আধান বিশিষ্ট একটি গোলক। তো মনে রাখবা, কোনো গোলকের আধান বা কোনো পরিবাহীর আধান সাধারণভাবে কোথায় থাকে? সর্বদাই বাইরের পৃষ্ঠে। মনে রাখবা, বিশেষ ক্ষেত্রে ভেতরে থাকতে পারে, যেমন আগেরটায় দেখালাম ভেতরে ছিল, ঠিক আছে, কিন্তু সাধারণত বাইরে থেকে যদি কোনো হস্তক্ষেপ না করি, শুধু আধান দিয়ে দিই, তাহলে বাইরের পৃষ্ঠে সবসময় কি থাকবে? আধান সবসময় কোথায় থাকে? বাইরের পৃষ্ঠে। তাহলে এই কিউটা আছে কোথায়? বাইরের পৃষ্ঠে আছে। ক্লিয়ার? নেক্সট, ব্যাসার্ধ দেখো, একটা ভেতরের ব্যাসার্ধ আছে, একটা বাইরের ব্যাসার্ধ। ভেতরের ব্যাসার্ধ কত? আমি যদি একটু এরকম করে আঁকি, আমার যদি এবার আঁকা ঠিক হচ্ছে না, যে বোঝানোর জন্য, ভেতরের পৃষ্ঠ হচ্ছে R1 বোধ হয় ভেতরের ব্যাসার্ধ, খোলকের বহির ব্যাসার্ধ R2, আর বাইরের ব্যাসার্ধ হচ্ছে R2। খোলক মানে ফাঁপা গোলক এক কথায়, ঠিক আছে, এটাকে খোলক বলা হয়। খোলক মানে কি? ফাঁপা গোলক, ঠিক আছে, খোলক মানে ফাঁপা গোলক, মনে রাখবা। তো বাইরের ব্যাসার্ধ R2 আর ভেতরের ব্যাসার্ধ R1। যেমন ফুটবল হয়, ভেতরটা ফাঁপা, ভেতরের দিকে একটা পৃষ্ঠ, বাইরে, তো ভেতরের পৃষ্ঠ R1, বাইরের পৃষ্ঠ R2। আর আধান কোথায় আছে? সবসময় কোথায় থাকে? বাইরের পৃষ্ঠে, মনে রাখবা। এবার কি বলছে? খোলকটির কেন্দ্রে কিউ আধান রাখা হলে, এখানে কিউ আধান রাখলাম, তাহলে কি ঘটবে বলো? আবেশ ঘটবে। যেহেতু কিছু বলেনি মানে এটাকে প্লাস ভাববো, তার মানে এখানে মাইনাস সৃষ্টি হবে। কত মাইনাস? সেম টু সেম, তাহলে মাইনাস কিউ। আর বাইরের পৃষ্ঠে কী সৃষ্টি হবে? প্লাস। কত প্লাস? ওটাই প্লাস কিউ। বুঝতে পারলে কি পারলে না? আগে কিউ আধান তো বাইরে আগে থেকেই ছিল,
ভেতরে একটা যদি স্মল কিউ আধান রাখা হয়, আবেশের জন্য ভেতরে মাইনাস সৃষ্টি হবে, কারণ এর কিছু নেই মানে এটাকে প্লাস ভাবো, মাইনাস, আর বাইরের পৃষ্ঠে কী সৃষ্টি হবে প্লাস, তাহলে ভেতরের পৃষ্ঠে কত আধান জমা হলো মাইনাস কিউ, আর বাইরের পৃষ্ঠে কত আধান জমা হলো প্লাস কিউ, তাহলে বাইরের টোটাল আধান কত হলো, আগে থেকে তো একটা ক্যাপিটাল কিউ ছিল, তাহলে ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ, এটা বাইরের আধান, আর ভেতরের আধান হচ্ছে মাইনাস কিউ। ভেতরের পৃষ্ঠের কথা বলছি, বাইরের পৃষ্ঠের আধান এটা, আর ভেতরের পৃষ্ঠের আধান এটা। ক্লিয়ার? তার মানে ভেতরের পৃষ্ঠের আধানের তলমাত্রিক ঘনত্ব মাইনাস কিউ বাই 4 পাই কত ক্ষেত্রফল ব্যাসার্ধ r1 স্কোয়ার, তলমাত্রিক ঘনত্ব মানে আধান বাই ক্ষেত্রফল, আর বাইরের পৃষ্ঠে কত হবে ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ, বা বাইরের পৃষ্ঠের ব্যাসার্ধ কত 4 পাই বা r2 স্কোয়ার। হ্যাঁ কি না? সিগমা সমান কি কিউ বাই এ, আধান বাই ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল মানে 4 পাই r স্কোয়ার। হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে এটা হবে উত্তর। তাহলে ভেতরের পৃষ্ঠে হচ্ছে মাইনাস কিউ বাই 4 পাই r1 স্কোয়ার, বাইরের পৃষ্ঠে ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ, অপশন বি ইজ কারেক্ট। পরিষ্কার? এই হচ্ছে গল্প, দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 12 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা পরিবাহী গোলকের মোট আধান 144 পাই কুলম, গোলকটির ভেতরের পৃষ্ঠের আধানের তলমাত্রিক ঘনত্ব হবে কোন এককে? কুলম মিটার ইনভার্স এককে। 7 12 25 0। বলো কী হবে? আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কি জানি? কিউ বাই ক্ষেত্রফল। হ্যাঁ কি না? কিউ বাই এ। বলো এবার কিউ সমান কী লেখা উচিত? কিউ কত দেওয়া আছে? 144 পাই, তাই তো নাকি? এটাই তো লিখবো। শোনো, একটা ফাঁপা গোলক, আধান সবসময় কোথা থেকে? বাইরের পৃষ্ঠে। তো যে 144 পাই কুলম আধান আছে, এটা কোথায় আছে? বাইরে আছে। ভেতরে আধান কত? 0। এই যে এই পৃষ্ঠটাতে ভেতরের পৃষ্ঠে আধান কত? 0। তাহলে উত্তর 0 বাই ক্ষেত্রফল মানে কত? 0। বুঝতে পারলাম? মাথায় ঢুকলো না? আধান সর্বদাই সাধারণ ক্ষেত্রে কোথায় থাকে? পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। ঠিক আছে, তাহলে ভেতরের পৃষ্ঠে কত? 0। তাহলে 0 বাই 0। আচ্ছা, যদি উত্তরটা বাইরের পৃষ্ঠে চাইতো তাহলে কী হতো? চলো একটু করা যায়। তাহলে উত্তর হয়ে গেল। ঠিক আছে, যদি বাইরের পৃষ্ঠে বলতো তাহলে তখন কি করতাম? কিউ এর জায়গায় বসাতাম 144 পাই, আর ক্ষেত্রফল ফর্মুলা কি? 4 পাই r স্কোয়ার। আর মানে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কত? 12। সেমই আছে কিন্তু মিটারে করতে হবে, তাহলে 10⁻⁻2 তার কি স্কোয়ার, তাহলে 4 পাই r স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, কিউ বাই এ, তাহলে কিউ বাই 4 পাই r স্কোয়ার, পাই পাই কেটে যেত, 12 12 144 কেটে গেল, তাহলে 1/4 ইন্টু কত হতো তখন? 10⁻⁻ কত? -4, তাই তো নাকি? এটা তো আসছে। তাহলে কত চলে আসতো এখানে? 12 12 তে 144 কেটে গেল, পাই পাই কেটে গেছে, 4 নিচে, 10⁻4 ওপরে বাই 4, তাহলে 2500 এরকম কিছু একটা আসতো। 4 25 100 হ্যাঁ, এরকম আনসার আসতো। এটা কখন? যদি বাইরের পৃষ্ঠে বলতো। বুঝতে পারলাম? তাহলে ভেতরের পৃষ্ঠে কত হবে? মনে রাখবো 0, কারণ ভেতরের পৃষ্ঠে কোনো আধান থাকে না। তো এই জায়গাটা একটু সাবধান থাকিও যে ভেতরের পৃষ্ঠে বলছে না বাইরের পৃষ্ঠে। নেক্সট, 4 সেমি 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলকের আধান সমান, এদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে, অপশন দেওয়া আছে। তার মানে কী বলেছে দেখো, দুটি আধানের অনুপাত চেয়েছি, তাহলে এই তলমাত্রিক ঘনত্বের অনুপাত, তাহলে সিগমা 1 বাই সিগমা 2। ফর্মুলা কি? কিউ বাই 4 পাই স্কোয়ার। এখানে কি বলেছে? আধান সমান, তাহলে আধানটা সেম, তাহলে কিউ বাই কী করলাম চলো 4 পাই r1 স্কোয়ার বাই কী লিখতে পারি? কিউ বাই 4 পাই কি r2 স্কোয়ার। হ্যাঁ কি না? কিউ কিউ কেটে গেল, 4 পাই r2টা উপরে চলে গেল, তাহলে r2 স্কোয়ার বাই কত হবে? r1 স্কোয়ার। এখানে r1 কত? r1 ইকুয়ালস 4 সেমি। এখানে r2 কত? r2 ইকুয়ালস 8 সেমি। হ্যাঁ কি না? তাহলে এটাকে r2 মানে কত স্কোয়ার? 8, বা এটাকে আমরা এটাও লিখতে পারি r2 বাই r1 তার হোল স্কোয়ার, এটাও লিখতে পারি, একই জিনিস। হ্যাঁ কি না? r2 মানে 8, r1 মানে 4 তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8, তাহলে 2 এর স্কোয়ার 4, তাহলে আনসার হবে 4:1। নিচে কিছু নেই মানে কত আছে? নিচে কিছু নেই মানে কত আছে? 1, তাহলে 4:1, অপশন এ। ঠিক আছে, বুঝতে পারলাম? নেক্সট 17 কী বলছে দেখে নাও। 17 বলছে r1 r2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটি আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে এদের আধানের অনুপাত কত হবে? এখানে আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত সেম, মানে সিগমা, মানে
আধানের তলমাত্রিক ঘনত্ব সেম, তাহলে সিগমা 1 সমান সিগমা 2। ফর্মুলা কি? আধান বাই ক্ষেত্রফল, তাহলে Q1 বাই কত করব 4 পাই R1 স্কোয়ার, এখানে কত করে দেবো Q2 বাই 4 পাই R2 স্কোয়ার। Q1 বাই Q2 কি লিখতে পারি 4 পাই কেটে গেল, তাহলে R2 স্কোয়ার বাই কি R1 স্কোয়ার, মানে R2 বাই R1 তার হোল স্কোয়ার। তাহলে কোনটা আসছে? ঠিকঠাক লিখলাম তো না ভুলভাল লিখেছি? ইয়েস, ভুলভাল হয়েছে। বলো Q1 বাই Q2, তাহলে Q2 নিচে, তাহলে R1 ওপরে, তাই বলছি R1 ওপরে R2 নিচে, বুঝতে পারলাম? দেখো Q1 বাই Q2, তাহলে R1 ওপরে চলে যাবে, তাহলে R1 বাই R2 তার হোল স্কোয়ার, এটা অপশন সি। বুঝতে পারলাম? নেক্সট দেখো, যেটা সমান বলেছে সেটা সমান করে দিলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, একটি কাঁচদণ্ড। আচ্ছা 18 কোয়েশ্চেনটা করার আগে আমরা একটু 19-এর অঙ্কটা করি। 18টা সবচেয়ে শেষে আসছি, 19-এরটা করি। দুটি ধাতব গোলকের আয়তনের অনুপাত 1:8, মানে একটা গোলক 1/1 আয়তন হলো একটা 8 আয়তন, মানে একটা ছোট গোলক স্মল আর ধরলাম চলো, আর একটা বড় গোলক আছে চলো ক্যাপিটাল আর ধরলাম ব্যাসার্ধ। বলেছে এদের অনুপাত বলে দিয়েছে 1:8, এদের সমপরিমাণ আধান দেওয়া হলো, তাহলে এখানে কিউ এখানেও কিউ, সমপরিমাণ আধানে আহিত করা হলে তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে, অপশন দেওয়া আছে। তাহলে বলো তো এর আয়তন V1 ধরলাম, এর আয়তন কত ধরলাম V2, তাহলে আমাকে V1 বাই V2 কত বলা আছে বলো, V1:V2, মানে V1 বাই V2 কত বলা আছে 1:8, হ্যাঁ কি না? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাকে বলো একটা বিষয়, V1 মানে কত 4 পাই R স্কোয়ার, আর V2 মানে কত বড়টা 4 পাই ক্যাপিটাল R স্কোয়ার সমান কত 1/8। সরি কি ভুল লিখলাম বলো, আমি ক্ষেত্রফলের ফর্মুলা পেয়েছি কিন্তু ফর্মুলা আয়তনের ফেলতে হবে, তাহলে কত হবে 4/3 পাই R কিউব স্মল আর ক্যাপিটাল 4/3 পাই ক্যাপিটাল আর কিউব 1/8। ঠিক আছে, 4/3 পাই কেটে গেল, স্মল আর বাই ক্যাপিটাল টোটালটার হোল কিউব করে দিলাম, আর এখানে 1-এর 8 মানে 2-এর কিউব লিখতে পারি, হ্যাঁ কি না? 1-এর কিউব 1, 2-এর কিউব 8, তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর সমান কত হবে বলো, স্মল আর বাই ক্যাপিটাল আর সমান হাফ। বুঝতে পারলাম কি পারলাম না? বা অপোজিট কি লিখতে পারি, ক্যাপিটাল আর সমান 2R, যা লিখবা লিখো একই জিনিস, ক্যাপিটাল আর সমান 2R হয়েছে। এবার কি চেয়েছে, এদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত, তাহলে সিগমা 1 বাই সিগমা 2, সিগমা 1টা প্রথম, তাহলে কি আধান সেম, তাহলে কিউ বাই 4 পাই স্মল আর স্কোয়ার, আর এখানে কত হবে কিউ বাই 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। দেখো কিউ বাই 4 পাই কেটে গেল, ক্যাপিটাল আর ওপরে চলে গেল, স্মল আর নিচে, তাহলে এটাকে ক্যাপিটাল আর বাই স্মল আর তার হোল স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে ক্যাপিটাল আর মানে 2R, বা উল্টোটাও বলতে পারি স্মল আর বাই ক্যাপিটাল আর যদি হাফ হয় তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর কত হবে 2 হবে, তাহলে 2 হবে 2 স্কোয়ার, তাহলে 4:1 ইজ রাইট অ্যান্সার, 4:1, অপশন ডি ইজ রাইট। দেখে না, বুঝতে পারলে কিনা? ঠিক আছে, স্মল আর বাই ক্যাপিটাল আর হাফ, তাহলে ক্যাপিটাল আর বাই স্মল আর কত হবে 2/1, বা ক্যাপিটালের জায়গায় 2R বসাও, তাহলে আর কেটে যাবে 2-এর স্কোয়ার 4, যেভাবে ভাববা। তুমি মনে করো স্যার আমি ক্যাপিটাল এর জায়গায় 2R বসাবো, এটাও করতে পারতা, আর কেটে তো 2-এর স্কোয়ার 4, যেভাবে করবো। ঠিক আছে, তাহলে 4:1, তাহলে 19-এর অঙ্কটা করলাম। এবার আমরা 20-এর অঙ্কটা করবো, দিয়ে আমরা শেষে 20 তো, হ্যাঁ তারপর আমরা শেষে ওপরের অঙ্কটা আসছি। আগে একই টাইপসের অঙ্কগুলো করে নিই, নিচেটা কিছুটা মিটে গেল, সে পরে আসছি। দেখো শেষ অঙ্কটা কী বলছে, বলছে সম ব্যাসার্ধ ও সম আধান বিশিষ্ট 64টি জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় বিন্দুতে পরিণত হলে ছোট ও বড় বিন্দুর তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে, কোয়েশ্চেন বলা আছে। একটা ছোট বিন্দু আছে, দেখো কোয়েশ্চেনটা বোঝার চেষ্টা করি, এটা আগেটার মতো কিন্তু নয়, একটু আলাদা। ছোট বিন্দু আছে, একই ব্যাসার্ধ আর একই আধান বিশিষ্ট, কটা আছে এইরকম ধরে নিলাম, ছোট বিন্দুর ব্যাসার্ধ স্মল আর আধান স্মল কিউ, কটা আছে 64টা। এরা একটা যুক্ত হয়ে গেলে কি একটা বড় বিন্দু তৈরি হবে, তার ব্যাসার্ধ আর ধরলাম। তাহলে আমাকে বলো এক একটা ছোট বিন্দুর আধান স্মল কিউ, তাহলে এরকম 64টা যুক্ত হয়েছে, তাহলে 64টা আধান মিলিয়ে তো বড়টা তৈরি হয়েছে, 64টা ছোট জলবিন্দু যুক্ত হয়ে বড়টা তৈরি হয়েছে, হ্যাঁ কি না? তাহলে এর আধান কত হবে 64 কিউ। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, এক একটা ছোট বিন্দুর আধান কিউ, তাহলে 64টা
বিন্দু মিলেই তো বড়টা তৈরি হয়েছে, তাহলে ওদের আয়তন কত? 64 কিউব। আমরা এটা বলতে পারি না যে বড়টার আয়তন মানে কতগুলি ছোটটার আয়তন? 64, কারণ এইরকম জলবিন্দু 64টা যুক্ত হয়ে এটা তৈরি হয়েছে। তাহলে আমরা বলতেই পারি যে 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, বড়টার আয়তন মানে কতগুলি ছোটটার আয়তন? 64টা ছোটটার আয়তন। দেখো বুঝতে পারলে কি পারলে না? বড়টার আয়তন সমান 64টা ছোটটার আয়তন। তাহলে 4/3 পাই কেটে গেল, আর কিউব রেখে দিলাম। 64 মানে কতর কিউব? 4-এর কিউব। সব কিউব সরিয়ে দিলে ক্যাপিটাল আর সমান 4r, এটা থাকলো। এবার আধানের তলমাত্রার ঘনত্ব। অঙ্ক একটা জিনিস মনে রাখিও, প্রথমে যেটা এখানে কি উল্লেখ করেছে যে কি বলেছে? ছোট বড় বিন্দুর, তাহলে প্রথমে ছোট বিন্দু, চলো সিগমা 1 ধরলাম, পরে বড় বিন্দু সিগমা 2 ধরলাম। সিগমা 1 মানে আধান কত? কিউ। ক্ষেত্রফল কত? 4 পাই স্মল আর স্কোয়ার। এখানে কত কিউ? 64 কিউ। বড় বিন্দু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, হ্যাঁ কি না? তাই তো? এবার তুমি বলো Q/4 পাই স্কোয়ার কেটে গেল, এখানে কিউও কেটে গেল, বা আমি ক্যাপিটাল আর এর জায়গায় একবারই কত বসিয়ে দিচ্ছি দেখো, তাহলে বেশি ইজি হবে, 4r বসিয়ে দিলাম। ঠিক আছে, কারণ ক্যাপিটাল আর বসাতে হতো, ক্যাপিটাল 4r বসিয়ে দিলাম। কেন বসালাম শোনো, Q/4 পাই আর স্কোয়ার কেটে গেল, Q/4 পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো? 4-এর স্কোয়ার কত? 16। তাহলে 16কে 64 দিয়ে ভাগ করলে কত হয়? 4। তাহলে 1/4, তাহলে 1:4, সিগমা 1:সিগমা 2, 1:4 ইজ দ্য রাইট আনসার। 1:4 অপশানে। বুঝতে পারলাম কি পারলাম না? দেখে নাও, এটা ছোটো স্মল Q/4 পাই স্কোয়ার, এটা বড় 64 Q/4 পাই ক্যাপিটাল আর 4 Q/4 পাই আর স্কোয়ার কেটে গেল, Q/4 পাই স্কোয়ার কেটে গেল, 4 স্কোয়ার 16 আর 4 16 64, তাহলে একে 16 4, তাহলে 1/4, 1:4। ঠিক আছে, এবার তুমি যদি অসুবিধা উল্টে করো একই জিনিস, এটা কিন্তু না স্যার আমি পুরো উল্টে দেবো, তাহলে কত? এখানে তো 1, হ্যাঁ কি না? এটা 4 স্কোয়ার 16, তাহলে 16 বাই কত হয়ে যাবে তখন? 64 হয়ে যাবে, তাহলে 1/4। যেভাবে করবে একই জিনিস, হয়েছে? মেটাই। বুঝতে পারলাম তাহলে? তাহলে এরকম 64। এবার শোনো, একটা লাইন বলে রাখি, যদি 8টা বলতো, ঠিক আছে, তাহলে বড়টার আয়তন সমান 8 ইন্টু ছোটোটার আয়তন। যদি 27টা বলতো, তাহলে বড়টার আয়তন সমান 27 ইন্টু ছোটোটার আয়তন। 64টা বলেছে, বড়টার আয়তন ইন্টু 64। তো আমি একটা বিষয় বলি, যদি যেমন আমি এখানে একটা শর্ট ফর্ম বলে রাখছি, আমরা কটা করলাম বলো? 64। দেখ কী পেলাম কাটাকাটি করে বলো, এটা পেয়েছিলাম, হ্যাঁ কি না? এটা পেলাম তো, তাই তো? 64 বলে এটা পেলাম। যদি 27 বলতো, তাহলে 27 মানে কত কিউব? 3-এর কিউব, তাহলে এটা পেতাম, 3r পেতাম। মনে রাখবা 64টা বিন্দুর জন্য এটা পাবো, 27টার জন্য এটা পাবো। আচ্ছা যদি 8টা বলতো, তাহলে এখানে 8 বসাতাম, তাহলে 8 কতর কিউব? 2-এর কিউব, তাহলে 2r পেতাম। ঠিক আছে, যদি এখানে 125টা বলতো, 125 মানে কতর কিউব? 5-এর কিউব, তাহলে r সমান 5r পেতাম। এটা কার ক্ষেত্রে? 125টার ক্ষেত্রে। তো এগুলো একটু মনে রাখতে হবে। 64 মানে 4-এর কিউব, তাহলে r সমান 4r, 27 মানে 3-এর কিউব, 8 মানে 2-এর, এইভাবে মনে রাখবো। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি। এবার দেখো যে অঙ্কটা আমরা 18 অঙ্কটা করিনি, সেটাতে আসছে, একটু দেখেন 18 অঙ্কটা দেখি। বলছে একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডটি +3.2 × 10⁻7 কুলম্ব আধান লাভ করে। দুটো কোয়েশ্চেন আছে এখানে, দুটো। রেশমের আধান কত হবে? শোনো, কাঁচ আর রেশমকে ঘষা হয়েছে, কাঁচ আর রেশমকে দিয়ে কাঁচ প্লাস হয়ে গেছে, এর মানে কি কাঁচ থেকে ইলেকট্রন রেশমে গিয়েছে, হ্যাঁ কি না? তার মানে কি রেশম কী হয়ে যাবে তাহলে? নেগেটিভ। এটুকু কোনো সমস্যা নেই বুঝতে, কাঁচ প্লাস মানে রেশম নেগেটিভ। তাহলে বলছে রেশমের আধান কত, তো কত হবে? অবশ্যই যেটা নেগেটিভ উত্তর সেটাই হবে, এটা হবে। তবু আমরা মিলিয়ে দেখব। তো আধান, রেশমের আধান অবশ্যই আচ্ছা, এখানে তো কোনো কিছুই নেই, ডিরেক্ট। তাহলে রেশমের আধান কত হবে? এটাই হবে। এটা যতটা প্লাস হবে রেশম ততটাই মাইনাস হবে, এটা বোঝার দরকারই নেই। তাহলে কাঁচ এত প্লাস, তাহলে অপশান বি। নেক্সট, কাঁচ দণ্ড থেকে রেশমে ভর স্থানান্তরের পরিমাণ। দেখো ইলেকট্রন যেহেতু গেছে, তার মানে কি কিছু পরিমাণ ভর রেশমে চলে গিয়েছে। কত পরিমাণ গেছে? যতগুলো ইলেকট্রন গেছে ততগুলোর ভর গিয়েছে, হ্যাঁ কি না? আর একটা ইলেকট্রনের ভর মুখস্থ রাখবে, এটা লিখে রাখো, মাস অফ ইলেকট্রন, একটা ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি, এটা মুখস্থ রাখবা। একটা ইলেকট্রনের ভর লিখে রাখো 9.1 × 10⁻31 কেজি, একটা ইলেকট্রনের ভর। তাহলে কতগুলো ভর গিয়েছে আগে বের করি, কতগুলো ইলেকট্রন গিয়েছে। তাহলে n সমান কি? Q/E। এখানে প্লাস মাইনাস কিচ্ছু দেওয়া দরকার নেই, শুধু মানটা লিখো, 3.2 10⁻, কত এটা একই জিনিস, -7, 1.6 10⁻19, যেহেতু কুলম্ব বলা আছে। দেখো এটাকে কাটলে কত? 2,
আর 19 থেকে 7 বাদ কত 12, তাহলে 2 × 10⁻12 এতগুলো ইলেকট্রন কি হয়েছে বলো, এতগুলো ইলেকট্রন গিয়েছে কাঁচ থেকে রেশমে। তাহলে কত ভর গিয়েছে, এতগুলো ইলেকট্রনের ভর গিয়েছে। তাহলে স্থানান্তরিত ভর ফর্মুলা লিখব আমি, ডেল্টা এম দিয়ে লিখে দিলাম, যে পরিমাণ ভর যাবে ফর্মুলা কি, কতগুলি ইলেকট্রন গিয়েছে ইন্টু এক একটা ইলেকট্রনের ভর, এই হচ্ছে ফর্মুলা। এটা কিসের ফর্মুলা, স্থানান্তরিত ভরের ফর্মুলা। স্থানান্তরিত ভর, কত পরিমাণ ভর যাবে তার এটা ফর্মুলা। একটা যতগুলো ইলেকট্রন ইন্টু এক একটা ইলেকট্রনের ভর। ইলেকট্রন কতগুলো বলো, 2 × 10⁻12, আর একটা ইলেকট্রনের ভর কত 9.1 10⁻31 কেজি। তাহলে 9 to 18 কত 2 ইন্টু 31 থেকে 12 বাদ কত হচ্ছে 10⁻19। তাহলে এত কেজি ভর কাঁচ থেকে রেশমে যাবে। তাহলে উত্তর দেখো কোনটা মিলছে, এটা দেখো 18.2 মানে 18 কাছাকাছি। তাহলে অপশান সি ইজ রাইট। বুঝতে পারলে? তার মানে যখন আরেকটা কোয়েশ্চেন বলে দিচ্ছি, এটা লেখার দরকার নেই, এমসিকিউ আকারে মনে রাখবা। যখন কোনো দুটি বস্তুকে ঘর্ষণ করা হয়, একটা থেকে আরেকটাতে ইলেকট্রন যায়, একটা প্লাস হয় একটা মাইনাস হয়, তাহলে একজন ভর হারায় আর একজন ভর কী পায়, অর্জন করে। মানে একজনের ভর হ্রাস পায়, একজনের ভর বৃদ্ধি হয়। তাহলে ঘর্ষণের ফলে ভর বৃদ্ধি হতেও পারে, ভর হ্রাসও হতে পারে, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে? এই ছিল টোটাল গল্প, যা বলার বলে দিলাম এই এক্সাম থেকে আসার মতো সমস্ত কিছু। এগুলো ভালো করে করো, আর বারবার যে স্ট্র্যাটেজি বললাম এটাকে ফলো করো। প্রথমে ওয়ান শট ভিডিও দেখো, তারপরে এগুলো দেখে নাও। এরপরেও যদি জানার অনেক কিছু বিষয় মনে হয় যে আমি আরও জানতে চাই, আরও ডিটেলসে বুঝতে চাই, তাহলে ডিটেলস ভিডিও দেখে নাও। সমস্ত কিছু ভিডিও কোথায় পেয়ে যাবা, প্লেলিস্টে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনেও দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। চ্যাপ্টার ওয়াইজগুলো প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া নেই, শুধু এই চ্যাপ্টারটা দেওয়া আছে, কিন্তু ওয়ান শট ভিডিও বলো, প্রিভিয়াস ইয়ার সলিউশন বলো, ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা বলো, সব ডিসক্রিপশনে পেয়ে যাবা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।